আপনি একটা ভালো প্রসঙ্গ তুলেছেন সেনাবাহিনীর প্রসঙ্গে, এবং শেখ হাসিনা পালিয়ে যাবার পরে সদরে যারা সেনাপ্রধানের সঙ্গে বৈঠকে ছিলেন আপনি তার মধ্যে ছিলেন, এবং আমরা তখন সেনাপ্রধানের কণ্ঠে যেটা বোঝার চেষ্টা করেছি যে তিনি তখন অত্যন্ত গুরুত্ব দিয়েও আপনার কথা একাধিকবার বলেছেন। আমি একটু বুঝতে চাই যে তাদের মাইন্ডসেট তখন কেমন মনে হয়েছিল। আজকে সেনাবাহিনী সেনাপ্রধানকে নিয়ে প্রায় নিয়মিত অনেক ধরনের কথাবার্তা, এমনকি এই গণ অভ্যুত্থানের পক্ষে এটা কারো তুচ্ছতা ছিল, করা উচিত না। উনি কিন্তু করা হচ্ছে তো না, হচ্ছে, আমি উচিত না বলছি, হচ্ছে তারা, এটা তো ভাই সব জায়গায় তো মবক্রাসি চলতেছে। এখন আপনার এটা বুঝতে হবে যে উনি শেখ হাসিনার নিয়োজিত সেনা প্রধান ছিলেন, উনি শেখ হাসিনার আত্মীয় ছিলেন। উনি এরকম একটা সময়, এখন আপনার মানুষের অবদানকে ছোট করার জন্য নানান কথা বলা হয়, আপনার ক্ষেত্রে হয়, আমার ক্ষেত্রে হয়, যে তারে বলতেছে সবাই সবার গালি দিচ্ছে, সবাই সবাইকে দোষ দিচ্ছে। ইউনূস স্যারের অবদান ছোট করছে না, উনি কি করেছে জুলাই গণঅভ্যুত্থান, এসব প্রশ্ন তোলা হয় না, আপনার প্রশ্ন তোলা হয় না, আমার প্রশ্ন তোলা হয় না, আপনি নাকি ভারতের দালাল, আমি ভারতের দালাল, সবই তো বলা হচ্ছে। এই যে সামগ্রিক আক্রমণ প্রক্রিয়া, এই আক্রমণটা সম্ভবত উনার ক্ষেত্রে আসতো না, যেহেতু উনি একটুখানি ওপেন আপ করেছে, কিছু কিছু ব্যাপারে কথা বলা শুরু করেছে, নাহলে এই সুযোগটা থাকতো না। আমি ব্যক্তিগতভাবে আপনাকে বলি, এটা আমার ব্যক্তিগত অভিমত, আমি কাছের থেকে দেখে আমার কাছে মনে হয়েছে এই গণ অভ্যুত্থানের প্রতি উনার প্রচণ্ড শ্রদ্ধাবোধ আছে। উনার সাথে যখন আমার কথা হয় উনি বারবার দুইটা কথা বলেন। হ্যাঁ, এখন ধরেন আপনি বলতে পারেন আচ্ছা সেনাপ্রধান এগুলি বলতে পারেন নাকি, ভাই এরকম একটা প্রায় বিপ্লব গণ অভ্যুত্থানের পরে মানুষের আর ডিফাইন্ড রোল থাকে না, অনেকের ডিফাইন্ড রোল। তো আমার কাছে উনাকে যেভাবে পোট্রে করা হয় কিছু কিছু মাধ্যমে, আমার কাছে মনে হয় অবিচার করা হয় এবং উস্কানিমূলক বক্তব্য দেওয়া হয়। এবং আপনি যেটা বলছেন, তবে আপনাকে এটাও বলে রাখি আমি, এবং এটাও বলেন না তখন অ্যাজ এ স্টেক হোল্ডার তিনি যদি বলেন, কারণ তারও এখানে স্টেক আছে, তার সশস্ত্র বাহিনীর স্টেক আছে, এবং উনি যেহেতু লিড করছেন বলতে পারেন। তবে হয় কি আপনার এখন আমরা তো দুই একদিন প্রথম দুই এক সপ্তাহ তখন যদি বলতেন, এখনকার রোলটা তো ডিফাইন, তখন বললে তো মনে হতো যে উনি প্রভাব বিস্তার করবার চেষ্টা করছেন। কিন্তু এখন যেহেতু সমাজে নানা মহল থেকে নানা রকমের প্রশ্ন উঠছে, রাজনৈতিক দলগুলো থেকে নানান কথা উঠছে, ইভেন আমি তো পলিটিক্যাল পার্টিগুলোকে এটাকে নিয়ে খুব বেশি আমি আপনাকে বলি, ধরেন পৃথিবীতে কে ভালো কাজ করছে, কে ঠিক করছে, কে বেঠিক করছে, এটা তো আমার কথায় নির্ণীত হবে না। আপনার বক্তব্য সঠিক হতে পারে, কিন্তু আমার মতে মানে দেশে যেই পরিমাণ সেন্সিটিভিটি তৈরি হয়েছে আওয়ামী লীগের সম্পর্কে, আওয়ামী লীগের সভানেত্রী লেথাল ওয়েপন ইউজ করার জন্য আদেশ দিচ্ছেন, এই করছেন সেই করছেন। আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, সবচেয়ে ভালো নেত্রী যেটা দেখেন সেটার পিছনেও সেও একটা না একটা কুৎসিত নির্বাচনে ইলেক্টেড লোক। তো এরকম পরিস্থিতিতে এটা নিয়ে মানুষের মধ্যে প্রচন্ড সেন্সিটিভিটি কাজ করে। ধরেন আপনাকে আমি ফ্র্যাঙ্কলি বলি, আমি ফ্র্যাঙ্কলি বিশ্বাস করি, ভুলে যান আমি উপদেষ্টা, আমি মানুষ হিসেবে বিশ্বাস করি আওয়ামী লীগকে আবার যদি নির্বাচনের সুযোগ দেওয়া হয়, আওয়ামী লীগ দেশকে আবার দোজক বানানোর চেষ্টা করবে। তার কাছে এত টাকা আছে এবং তার মধ্যে কোনো রিমোর্স নাই। সে যেটা করেছে এই জুলাই হত্যাকাণ্ড, এটা কোনো রিমোর্স নাই। তো যার রিমোর্স নাই এবং যার কাছে এত টাকা আছে, যার কমপক্ষে 15-20% মানুষ যাদের অন্ধ সাপোর্টার, তারা দেশকে আবার মানে দোজক বানায় ফেলার মতো। কিন্তু সেই সিদ্ধান্ত কে নেবে? না, সেই সিদ্ধান্ত কে নিবে? এটা নিবে পলিটিক্যাল, আমি আপনাকে বলি, সেই সিদ্ধান্ত পলিটিক্যাল পার্টি নিবে, সেই সিদ্ধান্ত বিচারিক প্রক্রিয়া আসতে পারে, সেই সিদ্ধান্ত নির্বাচন কমিশন নিতে পারে। আমি ব্যক্তিগতভাবে মনে করি এই বিষয়টা নিয়ে আর্মি চিফ আপনার যদি কথা না বলেন ভালো হয়, বুঝছেন। ওনার এই বিষয়ে কথা বলে উনি নিজেকে এক্সপোজ করে দিচ্ছেন, কারণ এই আকাঙ্ক্ষার বিপক্ষে বহু মানুষভাবে সমালোচকরা ইনভাইট করেন, তাহলে এটা দেশের জন্য ভালো না। কাজে এসব ব্যাপারে এটা এই পয়েন্টে বিশেষ করে আমি মনে করি, মানে আমার ব্যক্তিগত অভিমত, আই মে বি রং, মানে এমন হতে পারে, আমরা তো আর জানি না যে উনি হয়তো ওনার মেসেজটা আপনাদেরকে বলতে আমি সরকারকে কনভে করেছে, বাট সরকারের রেসপন্স পাননি, সো ওনার কাছে মনে হয়েছে যে বলা প্রয়োজন। আমি একটু গোড়ায় যাই, যেখান থেকে আমরা আলোচনাটা শুরু করেছিলাম, ওই যে সরকারটা যেভাবে গঠিত হলো, এই সরকারে কার শেয়ার কতখানি? আমি এই সরকারে এই ছাত্রদের শেয়ার কতখানি, বিএনপির কতখানি, জামায়াতের কতখানি, আর্মির কতখানি, বা ইন্টারন্যাশনাল কমিউনিটির আপনার কতখানি? আমি একটু শেয়ারিংটা বুঝতে চাই। শেয়ারিং তো কিসের শেয়ারিং না, কার সেটা বাদ দিয়েছে। আবার তাদের লিস্টে যে ছিল না, ধরেন তারা বলেছিল উনি আন্দোলনকারী সময় তো আমাদের সাথে ছিল না, সেরকম একজন আবার বিএনপির কথায় আসছে। আবার এমন একজন আসছে যার সম্পর্কে আমি জানতামই না আসবে, সে জামাতের কথায় আসছে। সো ছাত্ররা নিজের ইচ্ছা সবকিছু ডিসাইড করে না। সেজন্য বলছে যে কার প্রাধান্য বেশি এখানে। না, আমি আপনাকে শুধু প্রাধান্য তো আমি বলতে পারবো না আপনাকে, কিন্তু আমি আপনাকে এটা বলতে পারি ছাত্ররা পলিটিক্যাল পার্টি যারা আছে, আন্দোলনে যারা শক্তি আছে, সবার সাথে হয়তো কথা বলা নাই, যাদের সাথে কথা বলে তারা খুবই মাইন্ড করতে পারে, কিন্তু ওইখানে এত সময়ের সীমাবদ্ধতা ছিল, এত একটা তাড়াহুড়া পরিবেশ ছিল। বাংলাদেশের ইতিহাসে কোনো কেয়ারটেকার গভর্নমেন্ট এভাবে হয় নাই জিল্লুর। আমরা জানতাম একটা কেয়ারটেকার গভর্নমেন্ট হবে, সবাই আলোচনা করে টোরে লোকজন ঠিকঠাক করে প্রস্তুতি নিয়ে। এখন হয়তো আপনি সামনে আছেন, হয়তো সরকার গঠনের ব্যাপারে আপনার পরামর্শ হয়তো নেয় নাই,
কিন্তু ওইটা ইচ্ছা করে না, আমি মনে করি না যে আমি আমার তো গুরুত্বপূর্ণ আমার মতামত নিতে হবে, বাট হ্যাঁ স্টেক হোল্ডার বলছে না, আমি আপনি সামনে আছেন দেখে উদাহরণ দিচ্ছি। ওরা ডেলিভারি আচ্ছা ওর সাথে কথা হলো, ওর সাথে কথা হলো, এটা করে নাই। আর আমার সাথে যে কথাগুলো বলেছে আমি আপনাকে বারবার বলতেছি, ধরেন 50%-এর ব্যাপারে আমি কোনো ধারণাই ছিল না, এবং আমিও যাদের নাম প্রপোজ করেছি সেখানে 60% তারা আমার প্রপোজালে 3 রকম রিয়াকশন দেখিয়েছে। একটা বলছে স্যার এটা তো আমাদের লিস্টে অলরেডি আছে, তারপর একটা বলছে স্যার এটা একটু দেখতে হবে, আরেকটা হচ্ছে স্যার না উনি তো আমাদের সময় আন্দোলনে আমাদের সাথে